রাত তখন গভীর। এই মেয়ে মানুষ রূপধারী প্রেতাত্মাটা এই পুলিশ অফিসারটাকে তার প্রথম রাতের ডিউটিতেই আক্রমণ করে। পরিত্যক্ত এই পুলিশ স্টেশনে একা রাত কাটানো মানেই মৃত্যু। থানাটা এমন ভৌতিক হওয়ার পেছনে আছে এক ভয়াবহ কাহিনী। এই গল্পের প্রধান চরিত্রে আছে জেসিকা। তিনি সদ্য পুলিশ ট্রেনিং শেষ করেছেন, একজন একেবারে নতুন অফিসার। কিন্তু তার প্রথম দিনের ডিউটি পড়ল এই ভৌতিক পুরনো পুলিশ স্টেশনে। পুরো থানা খালি, সমস্ত কর্মী নতুন ভবনে স্থানান্তরিত হয়েছেন। এই ভবনটি স্থায়ীভাবে বন্ধ করার আগে শেষ শিফটের দায়িত্ব দেওয়া হয়েছে জেসিকাকে। সে তার গাড়িতে বসে মায়ের সাথে ফোনে কথা বলছে। মা খুবই চিন্তিত, কারণ জেসিকার বাবাও একজন পুলিশ অফিসার ছিলেন এবং তিনি ডিউটিতে মারা যান। মা চান না মেয়েও এই ঝুঁকিপূর্ণ পেশায় আসুক। জেসিকা কথা বাড়াতে চাইলেন না, তাই ফোনটি কেটে দিলেন। এরপর দ্বিধা নিয়ে তিনি স্টেশনের ভেতরে প্রবেশ করলেন। পুরো ভবন জুড়ে কেবল নীরবতা, ফাঁকা ডেস্ক আর চেয়ারগুলো যেন আতঙ্ক ছড়াচ্ছে। নতুন এবং একা একজন মেয়ের জন্য এই পরিবেশ অত্যন্ত ভীতিকর। ঠিক তখনই একটি কোণা থেকে একটি কণ্ঠস্বর ভেসে এলো। কেউ যেন চিৎকার করছে, গালাগালি করছে। জেসিকা সাবধানে এগিয়ে দেখে একজন লোক দাঁড়িয়ে, পরনে সার্জেন্টের ইউনিফর্ম। লোকটি জেসিকার দিকে না তাকিয়েই বললেন, ঘুরে দাঁড়াও এবং থামো। জেসিকা ঘাবড়ে গেলেন। তিনি হলেন সার্জেন্ট কোহেন। কোহেন জেসিকাকে বুঝিয়ে দিলেন, এটা নতুন থানা নয়, এটি সেই পুরনো থানা। জেসিকা হলেন এই থানার শেষ প্রহরী। সমস্ত ফোন কল ইতিমধ্যে নতুন স্টেশনে ডাইভার্ট করা হয়েছে। যদি কোনো লোক পায়ে হেঁটে এখানে আসে, তবে তাকে যেন নতুন ঠিকানায় পাঠিয়ে দেওয়া হয়। কোহেন তাকে রান্নাঘর দেখালেন, কিন্তু একটি কক্ষের দিকে ইঙ্গিত করে বললেন, ওই হোল্ডিং সেলে ঢুকবে না। কোহেন বললেন, ভেতরে অনেক পুরনো আলামত রাখা আছে, হ্যাজম্যাট টিম এসে সব সংগ্রহ করে নিয়ে যাবে। খবরদার, ডিউটি শেষ না হওয়া পর্যন্ত তুমি এখান থেকে নড়বে না। শিফট শেষ হলেই আমি তোমাকে দায়িত্বমুক্ত করব। এই কথা বলেই কোহেন চলে গেলেন। জেসিকা এখন পুরোপুরি একা। সময় কাটছিল না, তাই জেসিকা একটি বই পড়ছিল। চোখে ঘুম লেগে আসে। হঠাৎ করিডরের একটি আলো মিটমিট করছিল। ঠিক তখনই ফোনটা বেজে ওঠে। জেসিকা ফোনটা ধরে। ওপাশ থেকে এক নারী আতঙ্কে কথা বলছেন। তার নাম মনিকা। মনিকা বলছেন, আমি আটকা পড়েছি, আমার সাথে থাকা সবাই হয়তো মারা গেছে, আমাকে বাঁচান। জেসিকা তার ঠিকানা জানতে চাইলেন, আর ঠিক তখনই মনিকা ফোনটি কেটে দিল। জেসিকা দ্রুত নতুন স্টেশনে ফোন করে, সব কিছু জানায়, কিন্তু সেখানকার অফিসার তার কথাটিকে গুরুত্ব দিলেন না। তারা কেবল বললেন, আমরা চেক করছি কলগুলো ঠিক মতো ডাইভার্ট হচ্ছে কিনা, বলেই সংযোগ বিচ্ছিন্ন করলেন। ঠিক সেই মুহূর্তে হোল্ডিং সেলের দিক থেকে একটি ঠক ঠক শব্দ শোনা গেল। জেসিকা ভাবলেন হয়তো কোহেন স্যার ফিরে এসেছেন, কিন্তু কাছে গিয়ে দেখলেন সেখানে কিছুই নেই। কিছুক্ষণ পর সে রান্নাঘরে বসে খাচ্ছিল। স্যান্ডউইচের মধ্যে তিনি একটি লম্বা চুল পেলেন। দেখেই তার বমি চলে এলো। স্যান্ডউইচটি ফেলে দিল। তখন দরজায় জোরে ধাক্কার শব্দ হয়। জেসিকা দরজার কাছে গেলেন। বাইরে কেউ নেই। দেখলেন একজন ভবঘুরে লোক থানার ভেতরে। লোকটা মেঝেতে দাঁড়িয়ে প্রস্রাব করছেন। জেসিকার তো মেজাজ খারাপ। তিনি ব্যাটেন বের করে লোকটিকে সরাতে চাইলেন, কিন্তু লোকটি তার কথা শুনছে না। সে কোনো কথাই বলে না। কোনো মতে তাকে তাড়িয়ে স্টেশন থেকে বের করে দিলেন। জেসিকা এখন নিজেই থানা পরিষ্কার করতে বাধ্য হল। এরপর হাত ধুতে গেলেন বাথরুমে। সেখানেও পাইপের ভেতর থেকে কেমন যেন বিদঘুটে আওয়াজ আসছে। আর তখনই তিনি দেখলেন একজোড়া বুট। তিনি ভাবলেন এটা হয়তো সেই ভবঘুরে লোকটির। লোকটিকে সাহায্য করার জন্য বুটজোড়া তিনি বাইরে রেখে দিলেন। ভেতরে ঢোকার পর আরেকটি আওয়াজ আসলো লকার রুম থেকে। গিয়ে দেখলেন বাথরুমের খুবই বাজে অবস্থা। সে পুরনো জিম ও লকার রুমে গেল। লকার রুমে একটি লকারে চাবি লাগানো। তিনি সেটি খুললেন। ভেতরে ছিল একটি পুরনো ছবি, জেসিকা এবং তার বাবার হাসিমাখা ছবি। জেসিকার চোখে জল চলে এলো। লকারটি বন্ধ করতেই তিনি দেখলেন আশেপাশে সবকটি লকারের দরজা খোলা। আবার মনিকার ফোন। এবার সে কাঁদছে। সে বলছে, আমি একটি র্যাঞ্চের ভেতরে আটকা পড়েছি। জেসিকা তার নাম জানতে চাইলেন। মনিকা শুধু ঠিকানাটি অস্পষ্টভাবে বললেন। আবারও ফোনটি কেটে দিল। সঙ্গে সঙ্গে আরেকটি কল। এটা আবর্জনা পরিষ্কার করার কোম্পানি। তারা জানালো তাদের আসতে সামান্য দেরি হবে। জেসিকা একটু বিরক্ত হল। তিনি নতুন স্টেশনে ফোন করে মনিকার কথা জানালেন, কিন্তু তারা এবারও গুরুত্ব দিলেন না। বললেন, মেয়েটি 911-এ কল করছে না, সরাসরি এই থানায় কল করছে। তাকে বলুন 911-এ কল করতে। জেসিকা হতাশ হলেন। সে আবার ফিরে এলেন ডেস্কে। তিনি পুলিশ হ্যান্ডবুক পড়ছিলেন, কিন্তু মন বসছিল না। হঠাৎ পিছনে একটি র্যাক নড়ল। তিনি ভয়ে লাফিয়ে উঠলেন। তখন অন্য একটা রুমে বিশাল শব্দ হয়। জেসিকা সেখানে গিয়ে দেখে কিছু ভাঙা জিনিস। তখন আবার অন্য রুমে শব্দ হয়। সে পুলিশদের বিষয়টা রিপোর্ট করে। রুমে গিয়ে দেখে সেই ভবঘুরে লোকটা। জেসিকা তার হাত বেঁধে একটা সেলের ভেতর নিয়ে গেল। সেলের দরজাটা নিচ থেকেই বন্ধ হয়ে যায়। বাতিটাও নিভে যায়। টর্চ জ্বালিয়ে জেসিকা দরজাটা খুলতে চেষ্টা করে, আর তখনই দরজার ওপাশে কিছু একটা ছিল। ভয়ে জেসিকার হাত থেকে টর্চটা পড়ে যায়। কয়েক সেকেন্ড পর জেসিকার মুখের উপর টর্চের আলো পড়ে। সে ভাবে ভবঘুরে লোকটার হাতে টর্চ লাইটটা।
তখন লাইটটা ভবঘুরে লোকটার উপর নিয়ে যায়, মানে লাইটটা অন্য কেউ ধরে রেখেছে। জেসিকা গুলি করার ওয়ার্নিং করে। তখন টর্চটা বন্ধ হয়ে যায়। অন্ধকারেই জেসিকা দরজাটা খোলার চেষ্টা করে। তখন আবার টর্চটা জ্বলে ওঠে। জেসিকার পাশেই দাঁড়িয়েছিল ভয়ঙ্কর কিছু। সাথে সাথেই সেলটার লাইট এসে পড়ে। তখন দেখে সে আর ভবঘুরে লোকটাই শুধু এখানে। তিনি বুঝতে পারলেন এটা কোনো মানুষের কাজ নয়, এটি অতি প্রাকৃত। জেসিকা তখন সার্জেন্ট কোহেনকে মেসেজ দিলেন, কিন্তু কি ঘটেছে তা বললেন না, শুধু জানালেন আমি হ্যাপি এই পুলিশ ফোর্সে জয়েন করতে পেরে। তখনই তার চোখ পড়ল ছাদের দিকে। সেখানে রক্ত দিয়ে আঁচড় কেটে লেখা SOW। ভয়ে তিনি দ্রুত দরজা চেক করলেন। দরজার বাইরে একজন নারী দাঁড়িয়ে আছেন, সিগারেট খাচ্ছেন, নাম মারিগোল্ড। জেসিকা তাকে যেতে বললেন, কিন্তু মারিগোল্ড বললেন একটু দাঁড়িয়ে সিগারেটটা শেষ করি, এখানে থাকলে আমি নিজেকে নিরাপদ মনে করি। জেসিকা তাকে অনুমতি দিলেন। মারিগোল্ড জেসিকাকে দেখেই চিনতে পারলেন, তুমি নতুন। মারিগোল্ড তখন একটি ভয়ানক গল্প বলতে শুরু করলেন। এই থানায় আজ থেকে ঠিক 1 বছর আগে জন পেমনের কাল্টকে আনা হয়েছিল। পেমনেরা বেশ কয়েকটি মেয়েকে অপহরণ করে নৃশংসভাবে হত্যা করেছিল। জেসিকার বাবা সেই কেসের সঙ্গেই যুক্ত ছিলেন। জেসিকা জানতেন তার বাবা ওই ঘটনার সময় মারা গিয়েছিলেন। মারিগোল্ড বললেন, পুলিশ বাইরে বলেছিল পেমনেরা এনকাউন্টারে মারা গেছে, কিন্তু না, তারা এখানেই এই সেলের ভেতরে আত্মহত্যা করেছে। মারিগোল্ড জেসিকাকে বললেন, আমি পাশের সেলেই ছিলাম, ওদের গান শুনতে পারতাম, কেমন যেন একটা অদ্ভুত গান গাইত। তারা নিজেদের বিছানার চাদর দিয়ে ফাঁসি দেয়। মারিগোল্ড চলে যাওয়ার পর জেসিকা স্টেশনে হাঁটছিলেন। দেখলেন একটি টিভি চালু, সেখানে জন পেমেনের সাক্ষাৎকার চলছে। জন পেমেনের মুখটি বিভৎস। পাশে আরও দুটো টিভি, সেখানে পেমেনের 2 বোন কিতি ও ডোরোথিয়ার সাক্ষাৎকার চলছে। সবাই একই ধরনের কথা বলছেন, শয়তানের পূজা, পৃথিবী ধ্বংস হবে ইত্যাদি চরমপন্থী কথাবার্তা। জন পেমেনের সাক্ষাৎকারে সে জেসিকাকে সরাসরি হুমকি দিল, যেন ক্যামেরার বাইরে থাকা জেসিকার সঙ্গেই কথা বলছে। ঠিক তখনই একটি চেয়ার নিচ থেকে নড়ল, জেসিকার দিকে এগিয়ে এলো। চেয়ারটি এসে জেসিকাকে ধাক্কা দিল, তিনি মেঝেতে পড়ে গেলেন। ফোন বাজল, দৌড়ে ধরলেন। আবার সেই মনিকা বলছেন সবাই মরে গেছে, তারা সেই গানটা গাইছে। জেসিকা তাকে 911-এ কল করতে বললেন। মনিকা পারলেন না। জেসিকা বললেন, পালাও এবং লুকিয়ে থাকো। কল কাটার ঠিক আগে জেসিকা মনিকাকে জিজ্ঞেস করলেন, তুমি কি জন পেমেনের নাম শুনেছ? মনিকা বললেন, হ্যাঁ শুনেছি। জেসিকা বুঝতে পারলেন সবকিছুর মধ্যে একটি যোগসূত্র রয়েছে। তিনি আবার নতুন স্টেশনে ফোন করলেন, মনিকার কলের সব বিস্তারিত জানালেন। তিনি সন্দেহ করলেন জন পেমেনের পরিবারের বাকি সদস্যরা হয়তো এই কাজ করছে, কিন্তু তার কথা শুনে অফিসার হাসলেন, বললেন, আরে তারা সবাই তো পুলিশি হেফাজতে আছে, চিন্তার কিছু নেই, তারা সার্বক্ষণিক পুলিশের নজরদারিতে। একটা রেফারেন্স নম্বর পেয়ে সে ফোনটা রেখে দিল। জেসিকা স্পষ্ট শুনতে পেল কেউ যেন শীষ দিচ্ছে। তিনি একটি অফিসের রুমে ঢুকলেন। চেয়ারগুলো সব ঠিকঠাক ছিল, কিন্তু যেই না তিনি বাইরে তাকিয়ে আবার ভিতরে তাকালেন, চেয়ারগুলো পুরোপুরি এলোমেলো। জেসিকা রেগে গেলেন। তিনি ভাবলেন অন্য পুলিশ অফিসাররা তাকে নিয়ে মজা করছেন। থানার ঘণ্টা বাজল। একজন অফিসার বাইরে দাঁড়িয়ে। জেসিকা তার উপর ক্ষিপ্ত হলেন, এইসব আপনাদের কাজ, তাই না? আপনারা আমাকে নিয়ে মজা করছেন? অফিসারটি অবাক। তিনি বললেন, কিসের মজা? আমি তো কিছুই জানি না। তিনি নিজের পরিচয় দিলেন, নাম প্রাইস। বললেন, আমি তোমাকে দেখতে এসেছি। জেসিকা কিছুটা শান্ত হলেন। তারা স্টেশনের ভেতরে প্রবেশ করলেন। প্রাইস জিজ্ঞেস করলেন, তোমার শিফট কেমন কাটছে? জেসিকা তখন ভবঘুরে লোকটির কথা বললেন। প্রাইস হাসলেন, বললেন, আরে এমন ঘটনা তো অহরহ ঘটে। জেসিকা সামান্য স্বস্তি পেলেন। প্রাইস তখন আসল কথাটি বললেন, আসলে আমি তোমার বাবাকে চিনতাম, আমরা একসাথে কাজ করতাম। জেসিকা নড়ে চড়ে বসলেন, আপনি কি সেই রাতে আমার বাবার সাথে ছিলেন? প্রাইস বললেন, হ্যাঁ ছিলাম। প্রাইস বলতে শুরু করলেন, তারা যখন ঘটনাস্থলে পৌঁছান তখন ভেতরে মেয়েরা বাঁচার জন্য চিৎকার করছিল। কোনো ব্যাকআপ ছাড়াই তারা দুজন ভেতরে প্রবেশ করলেন। জেসিকার বাবা পেমনের কাল্টকে আটকে রেখেছিলেন। এই সুযোগে প্রাইস কয়েকটি মেয়েকে অক্ষত অবস্থায় বের করে আনেন। তোমার বাবা খুব ভালো অফিসার ছিলেন। কিন্তু প্রাইস যেই না ঘুরে দাঁড়ালেন, জেসিকা দেখলেন তার মাথায় একটি বিশাল গর্ত, গুলির আঘাত, মানে প্রাইস একজন প্রেতাত্মা। প্রাইস জানালার পাশ দিয়ে হেঁটে উধাও হয়ে গেলেন। এবার জেসিকা বুঝতে পারলেন এটা কোনো মজা নয়, এটা সত্যিই একটি ভুতুরে অভিজ্ঞতা। স্টেশনের চারপাশ থেকে আওয়াজ আসছে, ফিসফিসানি। জেসিকা তার পিস্তলটি বের করলেন, তাকে যে কোনো মূল্যে বাঁচতে হবে। হঠাৎ তিনি দেখলেন একজন লোক করিডরে হাঁটছেন। এরপর লোকটা শূন্যে ভাসতে শুরু করল, একদম অস্বাভাবিকভাবে নড়ছে। কিন্তু তখনই শুনলেন ভবঘুরে লোকটি সেলের ভেতর থেকে চিৎকার করছে, আমাকে বের করুন, বাঁচান, আমাকে একা রাখবেন না। জেসিকা কাছে গেলেন, কি হয়েছে তোমার? জেসিকা দেখলেন সেলের ভেতরে আরও 3 জন লোক দাঁড়িয়ে, বস্তার মতো মুখ ঢাকা, শরীরে রক্ত। জেসিকা নিজেকে বললেন, এটা সত্যি নয়, এটা হতে পারে না।
লোকটি তখন জেসিকার কাছে কাকুতি মিনতি করলেন, দয়া করে আমাকে একা রেখে যাবেন না। জেসিকা আবার সেই গানের সুর শুনতে পেলেন। হাঁটা অবস্থায় কেউ যেন তার পিছু নিচ্ছিল। রুমে দেখলেন কয়েকজন মেয়ে গোল হয়ে বসে সেই গান গাইছে। তাদের মুখ সাদা কাপড়ে ঢাকা। তারা ঘুরে জেসিকার দিকে তাকালো। তাদের প্রতিচ্ছবিতে কোনো রক্তে মাখা কাপড় নেই। দরজাটা বন্ধ হয়ে গেল আর মেয়েগুলো অদৃশ্য হয়ে যায়। এভিডেন্স রুমের দিক থেকে আরেকটি আওয়াজ। জেসিকা সেখানে গেলেন, দেখলেন রুমটি পুরোপুরি তছনছ, সব ফাইলপত্র এলোমেলো, আর মাঝখানে কিছু পুরুষের পোশাক রাখা, গুছিয়ে রাখা, যেন কেউ রেখে গেছে। জেসিকা দৌড়ে গেলেন ফোনের কাছে। তিনি কোহেনকে ফোন করলেন, স্যার, আমি মনে হয় ভুল দেখছি, আমার পক্ষে শিফট শেষ করা সম্ভব নয়, আমি চলে যেতে চাই। কোহেন রেগে গেলেন, এসব কি বলছো? ভয় পেয়েছো? তুমি কি ডিউটি শেষ করবে, নাকি আমি তোমাকে চাকরি থেকে বরখাস্ত করব? কোহেন তাকে বকাঝকা করলেন, বললেন, খবরদার, আর ফোন দেবে না। জেসিকা হতাশ। তিনি তখন আবর্জনা অপসারণ কোম্পানিকে ফোন করলেন, তারা কখন আসবেন। লোকটি বললেন, ঠিক জানি না। জেসিকা বললেন, আমি আপনাদের জন্য গাড়িতে অপেক্ষা করব। জেসিকা আর এক মুহূর্ত থাকতে রাজি নন। স্টেশন থেকে বের হয়ে গেলেন, কিন্তু আবার ফোন বাজল। দৌড়ে ভেতরে আসলেন। আবার মনিকা। মনিকা বলছেন, আমি পালিয়ে এসেছি, আমি একটি সাইনবোর্ড দেখছি। জেসিকা নিজের সেলফোন দিয়ে ডিসপ্যাচকে কল করলেন। মনিকাকে লাইনে রাখলেন। মনিকা বললেন, আমি জানি আমি মরে যাব। জেসিকা বললেন, তোমার কাছে কি কোনো অস্ত্র আছে? কিছু নিয়ে নিজেকে বাঁচাও। মনিকা আবারও সংযোগ বিচ্ছিন্ন করলেন। জেসিকা নতুন স্টেশনে ফোন করে সেই রেফারেন্স নম্বরটি দিলেন। মনিকার কলের সব কথা বলল। অফিসারটি শান্ত কণ্ঠে বললেন, যে মেয়েটি আপনাকে এতক্ষণ কল করছে সে তো মারা গেছে। জেসিকা বিশ্বাস করতে পারলেন না। আপনি কি বলছেন? অফিসার বললেন, মনিকা পেমনের কাল্টের শেষ শিকার ছিল। 1 বছর আগেই তাকে ব্যাট দিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল। অফিসার তখন আসল তথ্যটি দিলেন। বললেন, পেমনেরা এই থানায় আত্মহত্যা করেছিল। এরপর থেকেই এখানে সব অদ্ভুত ঘটনা ঘটে, যার কারণে আমরা এই ভবন ছেড়ে দিচ্ছি। কথা শেষ না হতেই জেসিকার পিছনে একটি ছবি পড়ল। জেসিকা ফোন কেটে দিল। ছবিটা তার মারা যাওয়া বাবার, একটি ময়নাতদন্তের ছবি। মেঝেতে আরও ছবি ছড়ানো, পেমনের হাতে নিহত মেয়েগুলোর ছবি, আর প্রাইসেরও একটি ছবি। জেসিকা চোখ বন্ধ করলেন, ভাবলেন এসব চলে যাক, সব চলে যাক। চোখ খুলতেই দেখলেন ছবিগুলো করিডোরে সুন্দর করে সাজানো। তার কানে খুব বাজে রকমের চিৎকার আসে। পেমনের পরিবারের মুখগুলো ভেসে উঠল তার মনে। হঠাৎ সব ছবিতে আগুন জ্বলে উঠল, আর জেসিকা জ্ঞান হারালেন। জেসিকার জ্ঞান ফিরল। সে ফোনটি ধরলেন। জেসিকার মা ক্ষমা চাইছেন তার বাবার কথা তোলার জন্য। জেসিকা তখন টের পেল তার পিস্তলটি নেই। তিনি সামনে তাকালেন। করিডরে কেউ যেন হাঁটছেন। তিনি তাকে অনুসরণ করলেন, কিন্তু তখনই তাকে কেউ আঘাত করল। জেসিকার জ্ঞান ফিরল একটি ইন্টারভিউ রুমে। তার সামনে এক মেয়ে। মেয়েটি বলছেন, আমি জন পেমনের জন্য সবকিছু করতে পারি। আজ তো তার মৃত্যুর 1 বছর পূর্তি। মেয়েটি জেসিকার পিস্তলটি নিলেন, বললেন, আমি সেলিব্রেট করতে চাই। মেয়েটি সঙ্গে সঙ্গে নিজের মাথায় গুলি করলেন, মারা গেলেন। জেসিকা কাঁপতে কাঁপতে মেয়েটির কাছ থেকে তার পিস্তল ফেরত নিল। ফোন বাজল, আবার মনিকা। জেসিকা বললেন, তুমি তো মৃত। মনিকা হাসতে শুরু করে। হাসির সঙ্গে সঙ্গে ব্যাট দিয়ে আঘাত করার শব্দ। সেই শব্দ জেসিকার চারপাশে। টেবিলের নিচে তাকিয়ে দেখে মনিকার ভূত। জেসিকা পালানোর চেষ্টা করলেন, দরজায় গুলি করলেন, কিন্তু দরজা ভাঙে না। আবার ফোন বাজল। এবার তার বাবা কল করেছেন। বাবা বললেন, তুমি আমার মতোই সাহস দেখাও, কিন্তু কেন পালানোর চেষ্টা করছো? আমি তো এই কাজের জন্য জীবন দিয়েছি। জেসিকা বলল, আমি দুঃখিত, আমি আর পালাবো না। বাবা বললেন, শোনো, যে আমাকে খুন করেছিল সে এখনও এই বিল্ডিংয়ের ভেতরে আছে। তোমাকে তাকে শাস্তি দিতে হবে। ঠিক তখনই ভবঘুরে লোকটি পাশ দিয়ে হেঁটে গেল। জেসিকা জিজ্ঞেস করলেন, কিভাবে বেরোলে সেল থেকে? তাকে ধরতে গেলেন, কিন্তু লোকটি বাতাসে মিলিয়ে গেল। জেসিকা দৌড়ে গেলেন সেলে। ভবঘুরে লোকটি মারা গেছেন, ফাঁসিতে ঝুলছেন, আর দেওয়ালে রক্ত দিয়ে লেখা, কিং অফ হেল। জেসিকা রেডিওতে সাহায্য চাইলেন। শুধু ঘর ঘর শব্দ, একটি চিৎকার, আর সেই গানটি। রেডিও থেকে রক্ত বের হলো, পাশে একটা ভূত। জেসিকার সামনে দৃশ্যপট এলো। জন পেমনের কাল্ট সেলের ভেতরে আত্মহত্যা করছে। তারা বস্তা দিয়ে নিজেদের মুখ ঢাকলেন। জন পেমনের ভূত সরাসরি জেসিকার দিকে তাকালো। প্রাইসের ভূত এলো, সে নিজেকে গুলি করল। জন পেমনের ভূত জেসিকাকে ধরতে চাইল। দরজায় জেসিকা বাবার একটি ছবি দেখে। বাবা আবার কল করলেন, ওরা আসছে, তোমাকে তাদের থামাতে হবে, যে কোনো মূল্যে। তখনই কয়েকটি হুড পরা লোক স্টেশনের ভেতরে প্রবেশ করল। জেসিকা মনে করলেন এরাই পেমনের কাল্ট। সে গুলি চালালো। জেসিকা একজনের পিছু নিলেন, সে তাকে গুলি করে। তারপর আর একজনকে ধরে। সে শয়তানের নাম উচ্চারণ করতে শুরু করল। জেসিকা তাকেও গুলি করে। কিন্তু তখনই জেসিকার পেছনে একজন দাঁড়ানো, সার্জেন্ট কোহেন। কোহেন তার পিস্তল তাক করে আছেন।
জেসিকা যে লোকগুলোকে তিনি মেরেছেন তারা হুড পরা ছিল না, তাদের পরনে ছিল হ্যাজমার্ট টিমের পোশাক, আবর্জনা পরিষ্কার করার কোম্পানি। জেসিকা ভুল দেখছিল, কাল্টের প্রেতাত্মা তাকে হ্যালুসিনেশন দিয়েছে। কোহেন জেসিকাতে গুলি করলেন। জেসিকা মেঝেতে বসে পড়ে, রক্ত ঝরছে। কোহেন তখন ডিসপ্যাচকে ফোন করল। জেসিকা তখন গুনগুন করে সেই জন পেমনের কাল্টের গানটা। 3টি পেমনের ভূত তার পাশে এলো, তারা জেসিকাকে নিয়ে গেল। জেসিকার শিফট শেষ। এখানেই শেষ হয়ে যায় এই ভয়ানক শিফটের সিনেমাটা।